বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরন্ত বিকালে আমার ছাদ বাগান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা ছাদ কৃষি করি আমাদের খুব বেশি বীজ বা বেশি চারার প্রয়োজন হয় না। আমাদের যাদের বিভিন্ন রকম ছাদ আঙ্গিনা ছাদ বাগান আছে তাদের নিজস্ব যে চারা উৎপাদনের ব্যবস্থা সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং জেনে বুঝে সেই বিষয়গুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন আমার 5 কাঠা জায়গার উপরে বাড়ি, আমার 6 তলার উপরে ছাদ। আমি এখানে আমার নিজের জন্য যেই উৎপাদিত চারা সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি আমি সাধারণত আড়ং যে দইয়ের পট আছে সেই পটের মধ্যে করেছি। চারাগুলি বয়স 20-21 দিন হয়েছে। সর্বশেষ 5-6 দিনের মধ্যে টমেটো চারা যথেষ্ট বড় হয়ে গেছে এবং বেগুনের চারাও যথেষ্ট বড় হয়েছে। আমি সাধারণত যখন চারা করি, চারা মাটি তৈরি করার সময় মাটিতে আমি জিপসাম সার মোটামুটি দিয়ে মাটিগুলি সুন্দরভাবে তৈরি করি এবং সেখানে খুব অল্প পরিমাণের জৈব সার বলতে ভার্মি কম্পোস্ট নয়, যেমন কাজী জৈব সারটা আমি ব্যবহার করি। ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে সেখানে কেঁচু হওয়ার কারণে আমি বীজ তলায় কখনো ভার্মি কম্পোস্ট ব্যবহার করি না। এই বিষয়টা আপনারাও মাথায় রাখতে পারেন। এবং আমরা যেমন বেগুন টমেটো যেই টবগুলিতে চাষ করি সেগুলিতে সাবধানতার সহিত আমরা ভার্মি কম্পোস্ট এড়িয়ে চলবো, কারণ ভার্মি কম্পোস্ট দিলে প্রচুর পরিমাণে কেঁচো হয়ে যায়। এখানে আজকে বীজ জার্মিনেশন নিয়েই কথা বলবো। এখানে বিভিন্ন ধরনের টমেটোর 4টি হিসেব, দইয়ের পাত্রে 4 রকম টমেটো আছে। এখানে 3 রকম বেগুন আছে, কেজি বেগুন, সাদা বেগুন এবং ডিম বেগুন। লাল তীরের মরিচ আছে। এখানে কালো টমেটো এবছর খুব একটা গজায়নি, আমার 5-6টা গজাইছে। তারপরে সানমার্জেনও বেশ ভালো গজিয়েছে। অন্যান্য যে টমেটো জাতগুলি বাজারে যে টমেটো পাওয়া যায় সেই টমেটো না, এটি সম্পূর্ণ বিদেশি জাতের বিভিন্ন রকম টমেটো, ইয়েলো বিপিস্টিক থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের এই টমেটো চারাগুলি আমি করেছি। এখানে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা ছোট ছোট ছাদ বাগানে যারা কাজ করি, ছাদ কৃষি নিয়ে আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা এরকম একটি দইয়ের পটে বিভিন্ন রকম চারা উৎপাদন করে সেই চারাগুলি আমাদের ছাদ কৃষির জন্য আমরা তৈরি করে নিতে পারি। এখানে বেগুন শতভাগ জার্মিনেশন হয়েছে, মরিচ শতভাগ জার্মিনেশন হয়েছে। এখানে যে 4 ধরনের টমেটো এগুলিও শতভাগ হয়েছে। সানমার্জিনও শতভাগ হয়েছে। ব্ল্যাক টমেটো 40% হয়েছে এবং অন্যান্য টমেটো 60% হয়েছে। তারপরেও আমাদের ছাদ বাগানে এগুলি যদি আমরা নিজেরা করি, যেমন বেলা শেষে জাত নিয়ে কোনো সমস্যা থাকবে না। আপনি যে জাতটি রোপণ করবেন সেই জাতটি আপনি ফিরে পাবেন। আমরা নার্সারি থেকে বা বিভিন্ন জায়গায় থেকে হাটবাজার থেকে যে চারাগুলি কিনি, অনেক সময় দেখা যায় তারা বলে দেয় এক ধরনের চারা, পরবর্তী সময় দেখা যায় যে চারাগুলির মান ঠিক থাকে না এবং অন্যরকম টমেটো হয়ে গেছে, ছোট টমেটো হয়েছে, ছোট বেগুন হয়েছে। লাউয়ের যেই চারা করি সেগুলি কিনে আনি, সেগুলিও দেখা যায় যে কাঙ্ক্ষিত যেই কথাটি তারা বলে দেয় সেইটি দেখা যায় যে আমাদের ছাদ বাগানে প্রতিফলন হয় না। এই জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা নিজেরা ভালো মানের বীজ কিনে আনবো এবং বীজ কিনে এনে আমরা চারা তৈরি করব। আমাদের যাদের সুযোগ আছে, আমরা যাদের চিলেকোঠা আছে বা আছে বারিন্দা আছে, তারা আমরা যদি ইচ্ছা করি যেখানে বারিন্দায় রোদ পড়ে এরকম জায়গায় কিন্তু আমরা কিছু চারা করতে পারি। সেখানে বর্ষার সময় চারা করলে কোনো সমস্যা হবে না। তা আমাদের ছাদ কৃষি নিয়ে যারা চিন্তিত বা ছাদ কৃষি নিয়ে যারা কাজ করতে আগ্রহী তাদের মনে হয় এই ভিডিওটি নিয়ে কাজ করলে আপনারা ভালো করবেন। আমার ছাদে বিভিন্ন ধরনের ফসল আছে এবং মৌসুমের সাথে সাথে আমি সেই ফসলগুলির পরিবর্তনও করি। এই জন্য আমাকে বীজ থেকে চারা করে নিতে হয়। তা আপনাদের সুবিধার্থে এই জিনিসগুলি বুঝালাম। আরেকটি জিনিস এখানে লক্ষ্য করবেন, বাচ্চাদের যেই শোবার মুসুরি আছে সেই মুসুরিটি দিয়ে
আমি এই বীজগুলি ঢেকে রেখেছিলাম এবং আপনাদেরকে এখন আবার দেখে দিব যে আমি কিভাবে ঢেকেছি। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশারিটি দিয়ে চারা ঢেকে দিয়েছি। এর মূল কারণ হলো যখন বীজগুলি খুব ছোট থাকে, চারাগুলি গজিয়ে ওঠে, সেই সময় চড়ুই পাখি সমস্ত এই চারাগুলি নষ্ট করে। এই ধরনের একটি মশারি বাজারে 150 থেকে 200 টাকা দিয়ে কিনতে পারবেন এবং অনায়াসে আপনি 2টি সিজন পার করতে পারবেন। তাতে দেখা যাবে যে আমি ওখানে দেখেন বড় একটি ট্রেতে দিয়েছি, ওখানে পেঁপে চারার জন্য দিয়েছি। এখন 3টি গজিয়েছে, ইনশাল্লাহ আরও গজাবে। তো এভাবে যদি আমরা নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের ছাদ কৃষি করার জন্য উদ্যোগী হই, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল পাব এবং আমরা ছাদ কৃষি থেকে হতাশ হব না। যদি ছাদ কৃষিতে আমরা হতাশ হয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে আমরা নিরাপদ যে খাদ্যের উৎস সন্ধান করতেছি সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাব। আমাদের ছাদ কৃষির প্রত্যেকটি ফসল, শাক, সবজি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। যারা ছাদ কৃষির সাথে জড়িত তারাই জানেন যে ছাদ কৃষির শাক ফসলে সুস্বাদু হওয়ার মূল কারণ আমরা জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে ব্যবহার করি। আমরা শুধুমাত্র রাসায়নিক সারের উপরে নির্ভরশীল নই। আমরা যেমন জৈব সারও ব্যবহার করি, গোবর ব্যবহার করি, আমি কাজী জৈব সার ব্যবহার করি, ছাই ব্যবহার করি এবং আমি নিজস্বভাবে যে গাছের লতা পাতা থাকে এগুলি শুকিয়ে এগুলি একটি বস্তায় ভরে পচিয়ে নিয়ে এগুলি ড্রাম সাজানোর সময় বিভিন্নভাবে সেই ড্রামে এই পাতাগুলি দিয়ে দেই। আপনারা যারা ছাদ কৃষির সাথে জড়িত আছেন তারাও চেষ্টা করবেন যে ছাদে যে পাতাগুলি আছে সেগুলি না ফেলে সেগুলি একটি সিমেন্টের বস্তায় ভরে ইউরিয়া সারের পানি দিয়ে বস্তার মুখটি বন্ধ করে রেখে দিবেন। দেখবেন খুব সহসাই আপনার এই পাতাগুলি পচে জৈব সারে রূপান্তরিত হয়েছে। অনেকাংশে আপনি বাজার থেকে জৈব সার কেনার থেকে উদ্ধার পেয়ে যাবেন এবং বিনা পয়সায়, বলা যায় অনেকটা বিনা পয়সায় আপনি ভালো মানের জৈব সার আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন। সেই সাথে আমাদের যাদের রান্নাঘরের কুটি আছে, কাটা কুটি যেগুলি হয়, আপনি একটি ড্রামে পচায়া ও জৈব সার করতে পারেন। ড্রামটি ভরে গেলে উপরে হালকা ইউরিয়া সারের পানি দিয়ে জৈব সার রূপান্তর করার আগে মুখটি বন্ধ করে 10-15 দিন ফেলে রাখবেন। দেখবেন যে ভিতরে পচে সম্পূর্ণ একাকার হয়ে জৈব সার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা এখান থেকে যতটুকু বলার চেষ্টা করেছি, আপনারা যদি সেটি শেখার চেষ্টা করেন, আপনাদের ছাদ কৃষির জন্য উপকার বয়ে আনবে। ধন্যবাদ। আপনার ছাদ কৃষি শুভ হোক, সুন্দর হোক, আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।